সেনাবাহিনীতে একের পর এক কী ঘটছে। সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর অফিসার অ্যারেস্ট হয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা টপ আলোচনার বিষয়। ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছে। চিঠিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না। এটা একটা নজিরবিহীন ঘটনা। তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ। থাকবে না যে এই ঘটনা ঘটছে, এই ঘটনার পর 3 বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ হামলা আজকে শেখ হাসিনা ভারতে নাই, কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েন্স হই, তার কমান্ডে থাকি, আমাকে বায়না করে পাঠানো হবে। আমাদের ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে? আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত করার জন্য? এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলেছেন। এখন বাংলাদেশ সেনাবাহিনী তার পাল্টা জবাব দিয়েছে গতকাল সোমবার। এখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার আমলে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তারা যে এই যে আন্দোলন চলছে তাতে যাতে চাপ না দেয়, তাতে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়। যদি তারা সেটা করেন তাহলে শান্তি মিশনে যেটা সেনাবাহিনী নিয়োগ আছে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে এবং এই ভয়ে হয়তো সেনাবাহিনী উল্টে যায় এবং তারা কোটা আন্দোলনে চাপ প্রয়োগ করে নাই, আক্রমণাত্মক ছিল না এবং পরবর্তীতে ছাত্ররা জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেই জন্য। অর্থাৎ ফলকার টুর্কো এই যে তথাকথিত বিপ্লব যেটা বা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, সেটার সাফল্যের পেছনে তারা আছেন এইটাই তিনি দাবি করে বসেছেন। এখন তাদের এই দাবির প্রেক্ষিতে গতকাল সোমবার আইএসপিআর তারা জানিয়েছে যে সেনাবাহিনী মানবাধিকার সহ এটার প্রতি খুবই গুরুত্ব মূল্যায়ন করে তারা। সেনাবাহিনী গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করে তারা, তবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক বার্তা বিষয়ে তারা অবগত নয়। তারা যদি কোনো উদ্বেগ তখন প্রকাশ করে থাকেন সেনাবাহিনীর কাছে, তাহলে সেটা সত্য নয়। তারা করলে সরকারের কাছে করতে পারেন, কিন্তু সেনাবাহিনীর কাছে এরকম কোনো উদ্বেগ তারা প্রকাশ করেন নাই। সেনাবাহিনী আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, এটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে ফলকার টুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং সেনাবাহিনী সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ, জনগণের পাশে দাঁড়িয়েছে বলে তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। এখন তুর্কের যে বক্তব্য এবং সেনাবাহিনীর বক্তব্য যদি আমরা তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে দেখতে পাবো কোনো এক পক্ষ মিথ্যা বলেছেন অথবা ভুল বলেছেন। এখন যদি ভুল হয়ে থাকে
সেটা গ্রহণযোগ্য, কিন্তু সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা প্রশ্নবিদ্ধ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে টুর্কো শেখ হাসিনা সরকারের পতনে নিজেদের সাফল্য প্রমাণ করতে গেলেন কেন? সেনাবাহিনীর সাথে কখন কোথায় তাদের বৈঠক হলো, কার সাথে হলো, এটা কোনো স্পষ্ট নয়। তখন সরকারে ছিলেন শেখ হাসিনা। হাসিনাকে অতিক্রম করে তার অধস্তন একটি বাহিনীকে তারা চাপ দিবেন, সতর্ক করবেন, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, আমি মনে করি তুর্কের চাপে নয়, সেনাবাহিনীর চাপ ছিল সেনাবাহিনীর ভেতর থেকে। এখানে তুর্কও একটা ফায়দা নিতে চেয়েছেন, একটা ক্রেডিট করতে চেয়েছেন, এবং সেনাবাহিনীর গতকালের যে বক্তব্য সেটাতে এখন প্রশ্ন জেগেছে যে তুর্কো তারা যে একটা মানবাধিকার রিপোর্ট দিয়েছেন সেটাও আর কতটুকু সত্য। কারণ তিনি যে এই কথা বলছেন সেনাবাহিনী নিয়ে, এখন দেখা যাচ্ছে সেটা সত্য নয়। তো যাই হোক, আশা করি সত্য প্রতিষ্ঠিত হবে, এবং তারা যদি কোনো চাপ দিয়েও থাকেন মানবাধিকার সংস্থা সেনাবাহিনীকে, সেটা তারা যথোপযুক্ত দিয়েছেন কিনা, সরকার ডেঙিয়ে দিয়েছেন কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা। ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতি ছাত্রদলকে কার্যত একটা ডিলেমার মধ্যে রেখে দিলেন, একটা সংকটের মধ্যে রেখে দিলেন। এটা ছাত্রদলের জন্য বিব্রতকর। শিবির সভাপতি ছাত্রদলের প্রশংসা করেছেন, এটা তো ভালো যে শিবিরের সাথে ছাত্রদলের এখন চরম বিরোধ। এর মধ্যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি প্রকাশ্যে ছাত্রদলের প্রশংসা করেন, সেটা ভাইরাল হয়, এটা তো ভালো হওয়ার কথা। যে না, এটা রাজনৈতিক সৌহার্দ্য কিংবা পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। পারস্পরিক না, এটা শিবিরের পক্ষ থেকে। কারণ ছাত্রদল তো আর শিবির যতই ভালো কাজ করুক কোনোদিন কোনো প্রশংসা করতে পারবে না, করবে না। কিন্তু শিবির সভাপতি যে প্রশংসাটা করেছেন এটা শিবিরের জন্য ভালো। শিবির ইমেজ বৃদ্ধি পাবে বা পেয়েছে। শিবির যে উদার, শিবিরের মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ নেই, এটা প্রমাণিত হলো। কিন্তু ছাত্রদল এতে একটা সংকটে পড়বে। কিভাবে? আমি আসছি সেদিকে। ঘটনাটা আগে একটু আপনারা জানেন দর্শক। কালবেলা রিপোর্ট করেছে এভাবে, ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস। এটা এই সময় বড় কিছু, কারণ ছাত্রদল শিবিরের মধ্যে এখন চরম বিরোধ। বাকি আছে শুধু মারামারি, খুনাখুনি, রক্তারক্তি। মারামারি টুকটাক হয়, রক্তারক্তিও হয়েছে। তামিল মিল্লাতে আপনারা দেখেছেন না, শিবিরের উপর হামলা করেছে। বাকি আছে শুধু হত্যাকাণ্ডের মতো ঘটনা। সব ধরনের বিরোধই চলছে, নেটিজেনদের মধ্যে চরম বিরোধ চলছে দুই দলের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক কর্মসূচি নিয়ে সংগঠনের প্রশংসা করেছেন। হিংসা বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজ করে প্রতিযোগিতা করবে, এমনটাই আশা করেন শিবির সভাপতি। এই আশা এটাও ইউটোপিয়ান। বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক স্ট্রাকচারে হিংসা বিদ্বেষ থাকবে, এটা ছাত্রদল লালন করবে, নইলে তাদের রাজনীতি থাকে না। ছাত্রদল যদি শিবিরের মতো উদার হতে যায় তাহলে ছাত্রদলের রাজনীতিই থাকে না। এই যে বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে গিয়েছে, ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। ছাত্রদল ছাত্রলীগের মতো হয়েছে, ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। এটা কি তারা না বুঝে করেছে? বুঝে শুনে করেছে, তাদের অস্তিত্বের জন্য করেছে। তারা মনে করেছে যে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি থাকে না। এখন ওই আওয়ামী লীগের রাজনীতির শূন্যস্থানটা, ভারতের দালালির পোস্টটা, এটা তো গ্রহণ করতে হয়, তাহলে তো সহজ হয়। নইলে বাংলাদেশের রাজনীতি করা কঠিন হয়ে যাবে। কারণ একদম ভারতীয় দালালদের উপস্থিতি না থাকলে তাহলে বাংলাদেশে এক নতুন ধারার সেকেন্ড রিপাবলিক বা পলিটিক্যাল নিউ সেটেলমেন্ট আসবে, তখন তো অবস্থা অপ্রীতিকর হবে। এজন্যে
এজন্যে আওয়ামী লীগের স্টাইল বা আওয়ামী ন্যারেটিভ বা ভারতীয় ন্যারেটিভ কোনো না কোনো বা কালচারাল আওয়ামী লীগিজম এটা কোনো না কোনোভাবে বিএনপি ছাত্রদলকে রাখতে হবে। এজন্যে এই হিংসা, বিদ্বেষ, গালাগালি, ট্যাগ, প্রয়োজনে মারামারি এগুলো ছাত্রদল করবে, এটা বিএনপি করবে। শিবির সভাপতির প্রত্যাশা এটা বাস্তবসম্মত নয়। তবে শিবির ভদ্র, শিবির উদার, শিবির গণতন্ত্রে বিশ্বাস করে, শিবির কোনো হানাহানিতে বিশ্বাস করে না। শিবির আসলে রাজনীতি করে অল্প, শিবির মূলত ক্যারিয়ার গঠন, আদর্শ মানুষ তৈরি কাজ করে। তো এই জন্যে শিবির এটা প্রত্যাশা করতে পারে, কিন্তু ছাত্রদল সেই লাইনে আসবে এটা অসম্ভব, ইউটোপিয়ান, কখনোই আসবে না। এটা কেন বললাম এই কথাটা? শিবিরকে মনে রাখতে হবে যে শিবির প্রত্যাশা করছে ছাত্রদল আমাদের মতো, কিন্তু কখনোই ছাত্রদল এই বিদ্বেষ, হিংসা এগুলো ছাড়বে না। এগুলো ছাড়লে তাদের রাজনীতি থাকে না। যেমন চাঁদাবাজি ছাড়লে ছাত্রদল কেন করবে ভাই? আপনি যদি চাঁদা বা এগুলো ভাগ টাক না পান তাহলে আপনি এই সংগঠন কেন করবেন? অতএব এটাও তারা ছাড়তে পারবে না। দুর্নীতি যদি পুরোপুরি বন্ধ করা হয় তাহলে বিএনপি কেন করবেন? আপনি যদি কিছু সুযোগ সুবিধা না পান অনৈতিক, তাহলে আপনি বিএনপি করবেন কি? কেন করবেন? আপনি কি জান্নাতে যাবেন বিএনপি করে? এই চিন্তা করেন না। দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো করেন। এই জন্যে চরমনের এক নেতা বলেছিল যে এদেশে চাঁদাবাজি না থাকলে ছাত্রদল, ছাত্রলীগ এমনিতেই থাকবে না, আর দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ থাকবে না। তিনি এই কথাটা আরো এইভাবে বলেছেন যে চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি, আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না, আর দুর্নীতি বন্ধ হলে বিএনপি, আওয়ামী লীগ নেতা খুঁজে পাওয়া যাবে না। চাঁদাবাজি করে বেসিক্যালি ছেঁচড়া নেতা যারা, আর দুর্নীতি করে হচ্ছে বড় নেতারা, কোটটাই বড় নেতারা। শনিবার 8 মার্চ রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম। স্ট্যাটাসে ছাত্রদলের একটি ফটোকার্ডও যুক্ত করেন তিনি। এতে জানানো হয় পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 16 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার, সম্মাননা, ক্রেস্ট। ছাত্রদলের এই প্রতিযোগিতার বিষয়টা উল্লেখ করেছে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025। গ্রুপ ক হিফজুল কোরআন, কোরআনের হাফেজদের জন্য 30 পারা, বয়সসীমা অনূর্ধ্ব 25 বছর। গ্রুপ খ কোরআন তেলাওয়াত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। প্রতিযোগিতা পর্বসমূহ বাছাই পর্ব 14 থেকে 15 মার্চ 2025 সকাল 10 ঘটিকা, স্ব শিক্ষা প্রতিষ্ঠান। চূড়ান্ত পর্বের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, 16 মার্চ 2025। ফ্রি রেজিস্ট্রেশন করুন। পুরস্কার সমূহ 20,000 টাকা, 15,000 টাকা, এবং নানান আয়োজন করেছে। এটা ভালো, কিন্তু এতে ছাত্রদলের সমস্যা আছে। আমি আসি সেদিকে। স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লেখেন, মাশাআল্লাহ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। আশা করি হিংসা, বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজের প্রতিযোগিতা করবে। দেখেন, ছাত্রদল এই কাজটার মধ্য দিয়ে হয়তো বা শিবির সভাপতির একটু প্রশংসা পেল, অথবা কিছু মানুষ একটু ইতিবাচক ধারণা রাখবে, কিন্তু বিএনপির বৃহত্তর রাজনীতি খেয়ে দিল। কারণ বিএনপি এখন নিজেদেরকে সেকুলার, ভারতপন্থী হিসেবে প্রমাণ করতে চায় যে না, তারা ওয়াজ মাহফিল, মানে আওয়ামী লীগের চরিত্র হিসেবে নিজেদেরকে ইচ্ছা করে প্রমাণ করতে। এই যে দেখেন, আমরা হুজুরদের বিরুদ্ধে বলি, জামাতের বিরুদ্ধে বলি, আমরা 71 ব্যবসা করি, আমরা প্রগতিশীল, আমরা মৌলবাদী না। একসময় আমরা এই হুজুরদের সাথে জোট ছিল, এখন আর তাদের সাথে আমাদের জোট নাই। নিজেদেরকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে, ভারতের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। সেই জায়গা থেকে এই কোরআন তেলাওয়াতের মতো অনুষ্ঠান করা, এতে বরং বিএনপিকে সন্দেহ করবে ভারত, বা বিএনপি যাদের কাছে এখন আস্থার পরীক্ষা দিচ্ছে তারা, যে কই বিএনপি পরিবর্তন হয়েছে। তারা তো এখনো কোরআন তেলাওয়াতের আয়োজন করে, এবং এই যে কোরআন তেলাওয়াতের আয়োজন করা, এগুলো শিবির বিরোধিতা, জামাত বিরোধিতা, হুজুর আলেম ওলামা বিরোধিতার জায়গাটা আরো অযৌক্তিক করে দেয়। আর এটা বিরোধিতা না করলে তাদের রাজনীতি থাকবে না। তাদের রাজনীতি এখন এইগুলো। তো ওইখানেও কিন্তু একটা ডিলেমার মধ্যে তারা পড়ছে।
দিন শেষে বিএনপি ছাত্র দলের যে এখন মৌলিক রাজনীতি, তার জন্য এই কোরআন তেলাওয়াত আয়োজন, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন ঢাকা কলেজে, এগুলো ওভারঅল ভালো না। এগুলো লোক দেখানো করা যায়, যেমন ছাত্রলীগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, সেই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত শিক্ষার আয়োজন করেছিল। এটা ভালো, ছাত্রলীগ করতে পারে, কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ এমনিতেই ভারতের কাছে পরীক্ষিত বা বামদের কাছে পরীক্ষিত, তাদের পরীক্ষা দেওয়া লাগে না। কিন্তু বিএনপি ছাত্র দলকে পরীক্ষা দিতে হচ্ছে, এই জায়গাটা তাদেরকে ক্ষতি করবে। বিএনপির ভিতরে কেউ কেউ বলবে যে এগুলো করার কি দরকার, এটা তো আর রাজনৈতিক দলের কাজ হতে পারে না, কোরআন তেলাওয়াতের আয়োজন করা বা ইত্যাদি ইত্যাদি। আমরা তো কোনো ধর্মভিত্তিক দল না। এটা বিএনপির ভিতরেই দেখবেন যে অনেকে উদ্বেগ প্রকাশ করবে। দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর প্রথমেই আজকে আপনাকে রিকোয়েস্ট করব, পুরো ভিডিওতে একটু চোখ রাখবেন, পুরো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ সম্ভব না, বলছেন নবগঠিত নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আগে নির্বাচন পরে সংস্কার বললেন বিএনপি। হাসিনা ও আওয়ামী লীগের বিচার আগে, নির্বাচন হবে পরে। অর্থাৎ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না। আওয়ামী লীগ এখন চুপ কেন? এর পিছনে রহস্য কি? অনেক রহস্য আছে। চোখ রাখুন পুরো ভিডিওতে, চোখ রাখুন আজকের এই সংবাদে। প্রথমে আলোচনা করব জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ সম্ভব না, বলছেন নাহিদ ইসলাম। যতই বলুক নাহিদ ইসলাম, আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এসব সিদ্ধান্ত মেন্টালিটি প্রবলেমের একটা সিদ্ধান্ত। আপনি কি জীবনে শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি দিতে পারবেন? জীবনও তো পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন? সেই নির্বাচন কি বাংলার জমিনে টিকসই হবে? কখনোই না। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য করবেন, সেই ঐক্য কি ঠিক হবে? কখনোই না। আমি বলবো, যারা এসব মন মানসিকতা নিয়ে ভাবছেন, তারা আসলেই বোকার রাজ্যে, বোকার স্বর্গে বসবাস করছেন। এরপর যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আগে নির্বাচন পরে সংস্কার বলছে বিএনপি। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দলকে নিয়ে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিতে। কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশের পরিস্থিতি খুবই অরাজকর, দেশের পরিস্থিতি খুবই ভয়ানক। প্রতিনিয়ত চুরি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, ডাকাতি হচ্ছেই। কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না। আরে ভাই, সংস্কার বোঝে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ বুঝে 3 বেলা ভাত, ডাল, মাছ, মাংস খেয়ে বেঁচে থাকবে, বউ বাচ্চা পরিবার নিয়ে আরাম আয়েশে ঘুমাবে। মানুষ সংস্কার বোঝে না, মানুষ চায় শান্তি। এরপর যে একটা বিষয়, হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না। কয়েকদিন আগে বিএনপির এক নেতা, আমি নাম বললাম না, বিএনপির এক নেতা বলেছিল সার্জিসকে, আরে বাবা তুমি কি বুঝো একটা মানুষের ফাঁসির মঞ্চে দাঁড়াতে, ফাঁসি দিতে কয় বছর সময় লাগে? এগুলো তো অবুঝ শিশুর কথা। হাসিনা ও আওয়ামী লীগের বিচার হবে। রাজনীতির অনেক সমীকরণ আছে, শুধু গণমাধ্যমের সামনে
ভক 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 করলেই রাজনীতি হয় না। রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মায়ের পেট থেকে শিখে এসেছে। আর নতুন রাজনৈতিক দল ছাত্ররা তো কেবল মাত্র শিশু। এই যে যারা বলছে হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না, তারা আসলেই দেশ এবং দেশের মানুষের মঙ্গল চায় না আমি মনে করি। কারণ পুরো দেশ, পুরো জাতি একটা নির্বাচনের সংকটে ভুগছে। আপনি দেখেন, আপনার এলাকার কথা আপনি চিন্তা করেন। এই মুহূর্তে প্রয়োজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি ছাড়া কখনো তার এলাকা, কখনো কোনো জেলা, কোনো উপজেলা, কোনো ইউনিয়ন চলতে পারে না। জনপ্রতিনিধি প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। তাই আমি মনে করছি যারা হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না বলে, তারা মানসিক প্রবলেমে আছে। নিজের স্বার্থের জন্য এসব কথা বলে, নিজের দল গঠন, বিভিন্ন কারণে নিজের স্বার্থের জন্য বলে হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না। আরে ভাই, হাসিনার বিচারের সঙ্গে তো নির্বাচনের কি? হাসিনার বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়, নির্বাচন হবে নির্বাচনের জায়গায়। আমি ভাবছি না হাসিনার নির্বাচন কি এক জিনিস। যাই হোক, সেদিকে যাব না। অনেকেই বলবেন আমার বিএনপির দালাল। আরে ভাই, বিএনপির দালাল না, বিএনপির দালাল না, জনগণের কথা বলছি, উচিত কথা বলছি, ন্যায়ের পক্ষে কথা বলছি। নির্বাচন প্রয়োজন। যাই হোক, সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ এখন চুপ কেন? এর পিছনে রহস্য বলবো। আওয়ামী লীগ ফেব্রুয়ারির পর থেকে একেবারে চুপ হয়ে গিয়েছে। কেন? আমি বলবো, আওয়ামী লীগ চুপ হওয়ার কারণ একটাই, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব হোক, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব হোক, বিএনপির জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সঙ্গে একটা দ্বন্দ্ব হোক, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব হোক, সংঘর্ষ হোক, এই সুযোগটা আওয়ামী লীগ লুফে নেবে। এটাই চাচ্ছে আওয়ামী লীগ। এই কারণেই আওয়ামী লীগ চুপ রয়েছে। আওয়ামী লীগ যত এই মুহূর্তে চুপ থাকবে, তত আওয়ামী লীগের কপাল খুলবে। আওয়ামী লীগ যত চুপ থাকবে, তত আওয়ামী লীগ বেনিফিট পাবে। সেটা আওয়ামী লীগ বুঝে গিয়েছে। আওয়ামী লীগের চুপ থাকা আরো অনেক দিন দরকার, অনেক দিন দরকার। তো দর্শক, আমি সেদিকে যাব না। অবশ্যই দর্শক বুঝতেই পারছেন, আমার মনে হয় দিন শেষে, পরিশেষে আমার কাছে মনে হয় দেশে একটা নির্বাচন দরকার। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাতে পারছে না, কোনোভাবেই রাষ্ট্র সঠিকভাবে তারা দেখভাল করতে পারছে না। যাই হোক দর্শক, আমি সেদিকে যাব না। খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখ, আর নির্বাচনের সঙ্গে শেখ হাসিনার বিচারের কোনো তুলনা হতেই পারে না। নির্বাচন নির্বাচনের গতিতে যাবে, দেশ দেশের গতিতে চলবে। শেখ হাসিনার বিচার আইনি প্রক্রিয়ায় আদালতে হবে, হলে হোক না হলে না হোক, সেটা আমার ব্যথা নাই। কিন্তু দেশের মানুষ ভুগছে, দেশের মানুষ নির্বাচনের জন্য মরিয়া হয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন, তার এই বক্তব্যগুলো সম্পর্কে তিনি আসলে নিজেও ঠিকঠাক মতো ভেবেচিন্তে দেন কিনা পরবর্তী সময় প্রশ্ন ওঠে। যেমন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে মাহফুজকে যখন পরিচয় করে দিলেন, তখন বাকি রাজনৈতিক দলগুলো, ইভেন একটা সময় খোদ মাহফুজও বললেন যে ভাই মাস্টারমাইন্ড আমি না। ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে। আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে
আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমন এক বক্তব্য দিয়েছেন, তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল 7 মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন, নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন? ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে। অনেকগুলো মামলা ছিল, পানির মতন ঝরে গেছে। গ্রামীণ ব্যাংকের 600 কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে। তার উপরে 2029 পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকারের হস্তক্ষেপ থাকবে না, বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন। একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলো সুযোগ সুবিধা পাইলেন, দেশের জনগণের জন্য গত 7 মাসে তিনি কি নিশ্চিত করলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধর্ষণ চলছে, বিচারহীনতার সংস্কৃতি, মব জাস্টিসের সংস্কৃতি। আর যেখানেই তিনি ব্যর্থ হন সেখানেই তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে। এগুলা মানুষের মুখে মুখে কথা। ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে ছাইরা দেন, আপনি ছাইরা দেন, কিন্তু তিনি ছাড়বেন না, এখন নির্বাচন দিবেন। আচ্ছা, যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যে 5ই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার মতো। ইজ ইট? এদেশে দুর্নীতি এখন হচ্ছে না হচ্ছে, উপদেষ্টারাও করছে, রন্ধ্রে রন্ধ্রে করছে। আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অনেকগুলো করছে, কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল। এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন। তিনি অতিরঞ্জিত বলছেন, মানে ভাষার মধ্যে চলে আসছে। তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতন। তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি, পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। আমরা আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হইতে দেখি নাই, তবে প্রতিষ্ঠান ধ্বংস করছে, নীতি ধ্বংস করে দিছে, মানুষ আমরা এই দেশের এমনি ধ্বংসপ্রাপ্ত। আগে চেয়ারে বসলে নিজের সুবিধাটা ভালো বুঝি, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বুঝছে। এখনকে আপনি বসছেন, আপনি আপনারটা বুঝছেন, বাকি উপদেষ্টারা তারা তাদেরটা বুঝছে, এটা আমরা বুঝা নেই। ডক্টর ইউনূস কথা বলেছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে, যে হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো। এটা সত্য। এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র, আদালত, আইন, পুলিশ, প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না। এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি। তবে আওয়ামী লীগ এটাকে একটা ডেসপারেট লেভেলে নিয়ে গিয়েছিল। তো যদি কেউ সমস্যা করতো তাকে উধাও করে দাও, এটা তিনি করতেন, এটাও সত্য। আচ্ছা, নির্বাচন করতে চান, তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন। এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি, যেটা আপনি করছেন। বিএনপির অভিযোগ, আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া, এমনকি নির্বাচনকে নিয়ে আপনিও খেলছেন, আপনার সরকারও খেলছে। সংস্কারের সহ আমরা দেখি নাই, কিন্তু সময় যাচ্ছে, রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে, বেকার পোলাপাইন 20 টাকার মালিক হয়ে গেছে। আপনি ইউনূস সাহেব 600 কোটি টাকা কামাই ফেলছেন। তো এগুলো তো মানুষ দেখতেছে। দেখেন, আপনি বলছেন আপনারা মন খুলে সমালোচনা করেন, আমরা করতেছি। তারপর তিনি বলছেন যে টাকার দরকার হলে সেই ব্যবস্থা ছিল, ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ নিয়ে নিত, যা কখনোই ফেরত দিতে হবে না। এটা সত্য। আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলারে খোলা করে ফেলছে, ইহাতে কোনো ভুল নাই। তবে গত 7 মাসে ইউনূস সরকারের একটা অ্যাচিভমেন্ট হচ্ছে নতুন করে আমাদের ব্যাংকগুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই। এটা সত্য। আচ্ছা, তারপর বলছেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে, কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক। এটি দেশকে অস্থিতিশীল করে তোলে। এটা সত্য। দেশের প্রধান হিসেবে তিনি যাই করছেন, কিন্তু বাংলাদেশের অবস্থায় গাজার মতন ছিল। এই শব্দটা অতিরঞ্জিত। দুর্নীতি, লুটপাটে দেশে আসিল, এখনো আছে। ক্ষমতা যে বসে তে বাকিদেরকে রামসাম যদুমধু দেখায়। এই এনজিও সরকারের বেলাও ব্যতিক্রম আমরা কিছুই দেখি না। 2-4টা সেক্টরে উন্নতি আছে, বাট এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পদত্যাগ করতেছে,
কই করতেছে, কি করতেছে? দুর্নীতি, লুটপাট এই দেশে, এই যে বিএনপি ক্ষমতায় যাবে এখনই শুরু করছে, জামাতও কিছু কিছু জায়গায় শুরু করছে, কেউই কলঙ্ক মুক্ত না। ছাত্রদের দল তারাও শুরু করছে, নির্বাচন নিয়ে আপনারাও শুরু করছেন। কিন্তু বাংলাদেশের অবস্থা গাজার মতন, এইটা তিনি সম্ভবত অতিরঞ্জিত মুখ ফসকে কথাটা বলে ফেলছেন। এটা শেখ হাসিনা দুর্নীতি করছেন, আওয়ামী লীগ দুর্নীতি করছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে, অপরাজনীতি করছে, নির্বাচন পিছাইছে, এই দোষগুলার কিছু কিছু জিনিস তো এখন এই সরকারের উপরে পড়া হচ্ছে। কিছু কিছু পড়তেছে না, পড়তেছে। ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকলে এগুলা পড়া শুরু হবে। তবে যে নির্বাচন নিয়ে এত কিছু হইল, সেই নির্বাচনের কি আয়োজন হচ্ছে এটা জরুরি। ভালো থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কিছু কিছু কথা হয়তো মুখ ফসকে বইলা ফেলেন। বয়স হয়েছে, এই বয়সে আমাদের বাপ চাচারা কথাই তো চিনে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।